তারানাথ তান্ত্রিকের বৈঠকখানা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর কনকনে হাওয়া। ভিতরে টিমটিমে তেলের আলোয় ছায়াগুলো দেওয়ালে অদ্ভুতভাবে নাচছে। চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে কিশোরী বলল, এই শীতে এক কাপ কড়া চা না হলে আসরটা ঠিক জমতো না। কি বলেন ঠাকুরমশাই? চা তো নয়, ওটা হলো নেশার বস্তু। তবে এই পরিবেশে মন্দ লাগছে না। আমি জানলার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, ঠাকুরমশাই, আপনার ঝুলি থেকে আজ নতুন কিছু বের করুন না। আজ আবহাওয়াটা ঠিক ওই গা ছমছমে গল্পের মতো। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো টুকটাক সাধু সন্ন্যাসীদের খোঁজে বহু জায়গায় ঘুরেছেন। জঙ্গলমহল গিয়েছেন কখনো? মেদিনীপুর কি বাঁকুড়ার ওইদিকে সেই গহীন জঙ্গলে? ঠাকুরমশাই শান্ত চোখে তাকালেন, হুঁকোর ধোঁয়াটা ধীরে ধীরে ছাড়লেন। ওনার চোখের দৃষ্টি হঠাৎ ঘোলাটে হয়ে এলো, যেন বর্তমান থেকে অনেক দূরে কোথাও চলে গেছেন। আপন মনেই বললেন, জঙ্গলমহল কিশোরী, ও এক অদ্ভুত দেশ। মানুষ সেখানে থাকে ঠিকই, কিন্তু মানুষের চেয়ে বেশি থাকে ছায়া। মানুষের চেয়ে বেশি থাকে পুরনো ইতিহাস। আপনি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, একবার ভুল করেই গিয়েছিলাম, গরানডিহি নামক এক ছোট্ট গ্রামে। ও গ্রাম নয়, যেন কালের গর্ভে হারিয়ে যাওয়া এক জনপদ, ধলভূমের সীমানার কাছে। চারদিকে শাল আর পিয়ালের এমন জঙ্গল যে দিনের বেলাও সূর্যের আলো মাটি ছোঁয়ার সাহস পায় না। সেখানেই প্রথম দেখা হয়েছিল বৌঠানের সঙ্গে। বৌঠান? কার বৌঠান? মানে আপনি কোন পরিবারের কথা বলছেন? সে এক বিচিত্র অভিজ্ঞতা। স্টেশন থেকে নেমে প্রায় 10 মাইল গরুর গাড়ি চেপে যখন গরানডিহি পৌঁছলাম, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আমার পরিচিত এক যজমানের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু অন্ধকারে পথ ভুলে গিয়ে আমি উঠলাম এক প্রকাণ্ড ভাঙাচোরা জমিদার বাড়িতে। সিংহ দরজাটা ভেঙে পড়ে আছে, লতা গুল্মে ঢাকা চারপাশ। সেই জনমানবহীন বাড়িতেই দেখা হলো তার সঙ্গে? হ্যাঁ, আমি যখন বারান্দার এক কোণে আশ্রয় নেব ভাবছি, ঠিক তখনই কপাটের আড়াল থেকে প্রদীপের আলো দেখা গেল। তারপর বের হয়ে এলেন তিনি। পরনে চওড়া লাল পেড়ে শাড়ি, মাথায় ঘোমটা, হাতে রূপোর পানের বাটা, ঠিক যেন কোনো সম্পন্ন ঘরের গৃহবধূ। আমায় দেখে বিন্দু মাত্র অবাক হলেন না, শুধু বললেন, ঠাকুরপো, এত দেরি করলে? আমি তো সেই কখন থেকে তোমার জন্য পিঁড়ি পেতে বসে আছি। আপনাকে ঠাকুরপো বললেন? কিন্তু তিনি কি আপনাকে আগে থেকে চিনতেন? সেটাই তো রহস্য কিশোরী। আমি বলতে যাচ্ছিলাম যে আমি অচেনা পথিক, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার জিভ আড়ষ্ট হয়ে গেল। সেই চোখে মমতা ছিল ঠিকই, কিন্তু তার গভীরে ছিল কয়েকশো বছরের পুরনো এক শূন্যতা। তিনি আমায় ভিতরে নিয়ে গেলেন। প্রদীপের আলোয় দেখলাম ঘরদোর সব পরিষ্কার, তকতক করছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? কি বিষয়? ঘরটায় কোনো আসবাব নেই, কেবল মেঝেতে একটা পুরনো শীতল পাটি পাতা। তিনি আমায় যত্ন করে খেতে দিলেন এক কাঁসা গরম ভাত আর ঘন মুগের ডাল। খেতে খেতে আমি লক্ষ্য করলাম তার হাতের ছায়া দেওয়ালে পড়ছে না। আমার মেরুদণ্ড দিয়ে এক হিম স্রোত বয়ে গেল। বলেন কি? তারপর
আপনি ভয় পেলেন না? ভয় পাওয়ার চেয়েও বেশি ছিল এক অদ্ভুত মায়া। তিনি বসে তালপাতার পাখা দিয়ে বাতাস করতে লাগলেন আর বলতে লাগলেন তার স্বামীর কথা, যিনি নাকি শিকারে গিয়ে আর ফেরেননি। কথা বলতে বলতে তার কণ্ঠস্বর ধীরে ধীরে বদলে যেতে লাগলো, যেন মনে হচ্ছিল বাতাসের শো শো শব্দ শুনছি। এক সময় ক্লান্তিতে আমার চোখ বুজে এলো। সকালে উঠে কি দেখলেন? সকালে যখন ঘুম ভাঙল, দেখি আমি খোলা আকাশের নিচে এক ধ্বংসস্তূপের উপর শুয়ে আছি। চারিদিকে শুধু জঙ্গল আর শিয়ালের ডাক। জঙ্গলমহলের সেই জমিদার বাড়িটার চিহ্নটুকু পর্যন্ত নেই। শুধু আমার মাথার কাছে পড়ে আছে একটা মাটির ছোট প্রদীপ আর এক গোছা বাসি শিউলি ফুল। গ্রামের লোকেদের জিজ্ঞেস করে জানলাম ওই বংশের শেষ বৌঠান আজ থেকে 150 বছর আগে স্বামীর অপেক্ষায় না খেয়ে খেয়ে প্রাণ দিয়েছিলেন। আজও নাকি ঘর ছাড়া পথিক পথ ভুল করলে তিনি আগলে রাখেন। কিন্তু ঠাকুরমশাই, এই ঘটনার পরে কি আপনি আর কখনো ওই মুখে যাননি? এই যে বললেন না 150 বছর আগেকার শূন্যতা, আচ্ছা এটা কি শুধুই মায়া হয়ে রয়ে গেল? ঠাকুরমশাই হুকোর কলকেতে একটা দীর্ঘ টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। না কিশোরী, শেষ হয়নি। ঘটনাটা আমার পিছু ছাড়েনি। তার প্রায় 20 বছর বাদে আমার কাছে একটা চিঠি এলো। চিঠিটা পাঠিয়েছিলেন গরানডিহি গ্রামেরই এক স্কুল শিক্ষক অবনীবাবু। অবনীবাবু মানে তিনি কি ওই জমিদার বাড়ির কথা জানতেন? জানতেন না বলেই আমাকে ডেকেছিলেন। গরানডিহি হাই স্কুলের হস্টেলে তখন বিচিত্র সব কাণ্ড ঘটছে। অবনীবাবু লিখলেন, তারানাথ বাবু, আপনি না এলে গ্রামের মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। স্কুলের ভেতরে নাকি রাত্রে ছায়া ঘোরে, আর মাঝে মাঝেই 2-1 ছাত্রী নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামে উঠে গেছে গভীর জঙ্গলে কোনো এক মায়াবিনী ডাক ছেড়ে কাঁদে, আর সেই কান্নার টানেই মেয়েরা ঘর ছাড়ে। আপনি গেলেন 20 বছর আগের সেই স্মৃতি নিয়ে আবার ওই অভিশপ্ত গ্রামে আপনি গেলেন? গেলাম। তখন বয়সটা এখনকার চেয়ে অনেক কম, মনের জোরও বেশি। পৌঁছে দেখি গ্রামের অবস্থা ভয়াবহ, মানুষের চোখে মুখে আতঙ্ক। অবনীবাবু আমায় নিয়ে বসালেন স্কুলের বারান্দায়। আমি মনে মনে ভাবলাম এসব হয়তো ওই গ্রামের কুসংস্কার বা কোনো মানুষ খেকো জানোয়ারের কাজ। অবনীবাবুকে বললাম, শিক্ষিত মানুষ হয়ে আপনিও এই ভুতুরে গল্পে বিশ্বাস করছেন? জঙ্গলমহলে এসব অনেক শোনা যায়। অবনীবাবু শুধু জানালার বাইরে ওই গহীন অন্ধকারের দিকে আঙুলে দেখালেন, বললেন, ঠাকুরমশাই, আপনি যে জমিদার বাড়ির কথা আগে বলেছিলেন, তার ধ্বংসস্তূপ এখানে ওই স্কুলের সীমানার ঠিক পাশেই। রাত বাড়লে ওখান থেকে কান্নার আওয়াজ আসে। বিশ্বাস করুন, আমি নিজের চোখে দেখেছি ছায়া ঘুরতে। রাত বাড়ল, ঝিঝি পোকার ডাক ছাপিয়ে চারিদিক নিঝুম হয়ে এলো। স্কুলের লাইব্রেরি ঘরে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। রাত তখন 12টা কি 1টা হবে। হঠাৎ মনে হলো কে যেন আমার কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলছে। ঠাকুরপো, আবার এলে? 20 বছর পর তোমার দেখা পেলাম। সেই বৌঠান? হ্যাঁ, গলাটা তেমনই মমতাময়ী, কিন্তু তাতে এবার একটা তীব্র তৃষ্ণা মিশে আছে। আমার সারা শরীর অবশ হয়ে এলো।
এক অদ্ভুত অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে গেল সেই পুরনো জমিদার বাড়ির ধ্বংসস্তূপের দিকে। পা যেন মাটিতে পড়ছে না, আমি যেন ভেসে চলছি। ধ্বংসস্তূপের সামনে আসতেই দেখি সেই প্রকাণ্ড ছাদটা আজ অক্ষত অবস্থায় ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আর সেই ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। কি দেখলেন আপনি? তার মুখটা কি দেখতে পেলেন? সাদা ধবধবে শাড়ি, আলুলায়িত চুল, কিন্তু তার মুখ ঢাকা ছিল লম্বা ঘোমটায়। অন্ধকার ভেদ করে শুধু দেখা যাচ্ছিল দুটো চোখ, কিন্তু সে চোখ মানুষের নয় কিশোরী। প্রদীপের শিখার মতো দুটো জ্বলন্ত আগুনের গোলক যেন আমার আত্মাটাকে শুষে নিতে চাইছিল। তিনি ছাদের কিনারে দাঁড়িয়ে হাতছানি দিয়ে আমায় ডাকলেন। শরীরটা পাথরের মতো ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম ছাদের ওপর থেকে আরো অনেকগুলো ছোট ছোট ছায়া বেরিয়ে আসছে। সেগুলোই কি নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রীরা? তারা সবাই মিলে এক সুরে কাঁদছে, আর সেই কান্নাটা যেন বাতাসের হাহাকার হয়ে জঙ্গলে প্রতিধ্বনিত হচ্ছে। বৌঠান ঘোমটাটা একটু সরালেন। দেখলাম তার মুখটা নেই, শুধু এক জমাট অন্ধকার। তিনি ফিসফিস করে বললেন, আমার একা লাগে ঠাকুরপো, ওরা থাক আমার কাছে, আমায় সঙ্গ দেবে। আমার ঝোলায় তখন পঞ্চমুণ্ডের আসনের সেই সিদ্ধ কবচটা ছিল। সেটা প্রাণপণে চেপে ধরলাম। মন্ত্রোচ্চারণ করতে করতে আমি অনুভব করলাম আমার চারপাশে আগুনের একটা বলয় তৈরি হচ্ছে। সেই সাদা শাড়ি পরা ছায়াটা একটা বিকট চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন সেখানকার মাটি কাঁপিয়ে দিল। তারপর চোখের পলকে সব গায়ে। না রইল সেই বাড়ি, না রইল সেই জ্বলন্ত চোখ। ছাত্রীরা? তাদের খুঁজে পেলেন? ঠাকুরমশাই আবার হুকোয় টান দিলেন। আগুনের ফুলকিগুলো কলকের ভিতর একবার জ্বলে উঠে আবার নিভে গেল। তার চেহারায় এখন এক গভীর বিষাদ। পরদিন সকালে ওই 3টে মেয়েকে উদ্ধার করার পর আমি আর স্থির থাকতে পারলাম না। ওই কান্নার সুর আমার ভিতরে খলবল করছিল। বুঝলাম এ কেবল ভয় দেখানো নয়, এর পিছনে কোনো এক বড় অবিচার লুকিয়ে আছে। আমি গ্রামে খোঁজ নিতে শুরু করলাম। গ্রামের এক শতায়ু বৃদ্ধ, যাকে সবাই হরিদাদু বলে ডাকে, তিনি আমায় আড়ালে ডেকে নিয়ে গেলেন। কাঁপা কাঁপা গলায় তিনি যা বললেন তা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। ওই যে যাকে আমি বৌঠান বলে ডেকেছিলাম, তিনি আসলে ওই বংশের বড় তরফের বিধবা কাকিমা। বিধবা কাকিমা? আচ্ছা, তার এমন দশা হলো কেন? সম্পত্তি গ্রাস করার লোভে তার দেওরেরা রটিয়ে দিয়েছিল যে তিনি পাগল হয়ে গেছেন। তারপর এক অমাবস্যার রাতে তাকে ওই প্রকাণ্ড বাড়ির মাটির তলায় এক অন্ধকার কুঠুরিতে জীবন্ত বন্দি করে দরজায় ইট গেঁথে দেওয়া হয়। দিনের পর দিন ওই অন্ধকারের ভিতরে দেওয়াল খামচে খামচে তিনি প্রাণ দিয়েছিলেন। সেই থেকে তার আত্মা মুক্তির পথ খুঁজছে। তিনি কাউকে মারতে চান না, কেবল নিজের একাকিত্ব মেটাতে ওই কচি মেয়েগুলোকে নিজের কাছে টেনে নেন। মুক্তি? কিন্তু সেই আত্মা তো এখন প্রতিহিংসায় উন্মত্ত। তাকে শান্ত করার উপায় কি? উপায় খুঁজতে আমি পরদিন রাতে চলে গেলাম গ্রামের বাইরে শ্মশানের ধারে। সেখানে এক জটাধারী বৃদ্ধ সাধু থাকেন। লোকে বলেন তিনি সিদ্ধ বাবা। কঙ্কালের উপর বসে তিনি সাধন করছিলেন।
ধুনির আলোয় তার রক্তচক্ষু আমার দিকে স্থির হলো। আমি সব খুলে বললাম। হ্যাঁ, মায়া, সব মায়া। কিন্তু এই মায়া যে শিকল দিয়ে বাঁধা, তা কাটাবে কি দিয়ে? ওই আত্মা হত্যা করতে চায় না রে তান্ত্রিক, ও চায় চিরমুক্তি। কিন্তু সেই মুক্তির চাবিকাঠি যে লুকানো আছে ওই পাপিষ্ঠদের পাপের স্তূপে। আমি কি করলে ওই আত্মা শান্তি পাবে বাবা? গ্রামটা যে শ্মশান হয়ে যাচ্ছে। তোর কবজ দিয়ে ওকে আটকে রাখা যাবে, কিন্তু হারানো যাবে না। ওর মুক্তি চাইলে তোকে ভৈরবী শ্রী মূর্তি উদ্ধার করতে হবে। ওই মূর্তিটা ছিল ওই বাড়ির কুলদেবতার রক্ষা কবচ। দেওররা যখন ওকে বন্দি করে, তখন ওই মূর্তিটা ওই গোপন ঘরে ওর পাশেই ছুঁড়ে ফেলে দিয়েছিল। ভেবেছিল ওটা থাকলে কোনো অপদেবতা ওকে পাহারা দেবে। ওটা আজও লুকিয়ে আছে ওই ধ্বংসস্তূপের নিচে, যেখানে ওর হাড় ঘোর ধুলোয় মিশে গেছে। ওই মূর্তি উদ্ধার করে গঙ্গার জলে বিসর্জন না দিলে এই ছায়া সরবে না। এছাড়া উপায় ছিল না। সাধু বাবা আমায় সাবধান করে দিলেন। মনে রাখিস, মহাকাল মূর্তি ছোঁয়া মাত্রই সেই 150 বছরের জমে থাকা সব হাহাকার তোর উপরে আছড়ে পড়বে। সামলাতে পারবি তো? আপনি কি একাই গেলেন নাকি অবনীবাবুকে সঙ্গে নিলেন? ঠাকুরমশাইয়ের হুকোর কলকে থেকে আর ধোঁয়া বেরোচ্ছে না, কিন্তু তার চোখের দৃষ্টি যেন বহু দূরের কোনো অন্ধকার অতীতে স্থির হয়ে আছে। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন। অবনীকে আমি সাথে নিইনি। ও সংসারী মানুষ, ওর ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু একা যাওয়াও তো সম্ভব ছিল না। আমার সাথে ছিল গ্রামের এক সাহসী ব্রাহ্মণ, রামশরণ পাণ্ডে। লোকটা পূজা অর্চনা করত ঠিকই, কিন্তু বুকে সাহস ছিল অগাধ। কাঁধে একটা মশাল আর হাতে একটা বড় শাবল নিয়ে সে আমার সঙ্গী হলো। ঠাকুর, আমার পূর্বপুরুষরা এই বাড়ির নুন খেয়েছে, কিন্তু আজ যা করতে যাচ্ছি তাতে বুকটা যেন গুড়গুড় করছে। এই অভিশপ্ত কুঠুরির দরজা খোলার পর কি আমরা আস্ত ফিরতে পারবো? পাণ্ডেজি, ভয় পাবেন না। আমরা কোনো অন্যায় করতে যাচ্ছি না। এক আত্মাকে মুক্তি দিতে যাচ্ছি। নিজের জপমালাটা শক্ত করে ধরুন। আমি আর পাণ্ডে সেই প্রকাণ্ড ধ্বংসস্তূপের সামনে এসে দাঁড়ালাম। চারিদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেছে। চাঁদের আলো সেখানে পৌঁছতে পারছে না। ওই যে ওই দেওয়ালটার নিচে, যেখানে অশ্বত্থ গাছের শিকড়গুলো সাপের মতো জড়িয়ে ধরেছে পাথরগুলোকে, ওখানেই সেই গোপন কুঠুরি। পাণ্ডে শাবল দিয়ে ইটের গাঁথুনি ভাঙতে শুরু করলো। ঝুরঝুর করে মাটি আর পাথর খসে পড়তে লাগলো। হঠাৎ একটা পচা মাংস আর পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধ ভুরভুর করে বেরিয়ে এলো। ওরে বাবারে, এ কি গন্ধ! ঠাকুর, ভেতরে যেন কেউ ফিসফিস করে কথা বলছে। পিছিয়ে আসবেন না পাণ্ডেজি, মশালটা উঁচিয়ে ধরুন। কুঠুরির দরজা পুরোপুরি ভেঙে পড়তেই ভিতরে একটা আদিম অন্ধকার দেখা দিল। আমি মশাল হাতে ভিতরে ঢুকলাম। মেঝেতে পড়ে আছে মানুষের করটি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা পুরনো মরচে ধরা খড়গ। ঠিক মাঝখানে একটা বেদির মতো জায়গায় ধুলোর আস্তরণে ঢাকা সেই বিকট দর্শন ভৈরবশ্রী মূর্তি। ঠাকুর, ওটা কি? ওই মূর্তির চোখে ওটা কি জ্বলছে? আর ওই দেখুন, কোণের দিকে একটা সাদা হাড়। ওটাই কি তবে সেই হতভাগিনী বিধবার? হ্যাঁ, এটাই সেই চাবিকাঠি, কিন্তু সাবধান না। হঠাৎ ঘরের বাতাস বরফ শীতল হয়ে গেল। দেওয়াল থেকে একটা ছায়া যেন শরীর ধারণ করতে শুরু করলো।
লিকলিকে লম্বা হাত, কুচকুচে কালো চামড়া আর ঝুলে পড়া জিভ নিয়ে এক ভয়ঙ্কর পিশাচ আত্মা মূর্তির সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুনের ভাটা। থাম তান্ত্রিক, লোভ সংবরণ কর। এই মূর্তি অভিশপ্ত। এই বাড়ির পুরনো তান্ত্রিকের রক্ত দিয়ে পুষ্ট এই মহাকাল। এ রক্ষাকর্তা আমি। তোদের প্রাণ নিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। তারানাথ ঠাকুর পালান, ও আমাদের ছিঁড়ে খাবে। তারানাথ তান্ত্রিক পালাবার জন্য আসেনি। পাণ্ডেজি, মশালটা নিভতে দেবেন না। আমি নিজের ঝোলা থেকে একটা ছোট রূপোর ত্রিশূল বের করলাম। পিশাচটা যখনই ঝাঁপিয়ে পড়তে গেল, আমি সেই ত্রিশূলটা মাটির ওপর সজোরে বিধিয়ে দিলাম। আমি চোখ বন্ধ করে উচ্চস্বরে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং হ্রিং ফট কালভৈরবায় নমঃ। আমি চোখ বুজে মন্ত্রপাঠ করছিলাম। কপালে ঘাম আর ধমনীগুলো ফুলে উঠেছে। মন্ত্রের তেজ যত বাড়ছে, ঘরটা তত কাঁপতে শুরু করছে। দেওয়ালের ইটগুলো যেন জ্যান্ত হয়ে নড়ছে। হঠাৎ পিশাচটা এক বিকট অট্টহাসি দিয়ে উঠল। সে হাসি মানুষের নয়, মনে হলো হাজার হাজার শুকনো হাড় একসঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। তোর মন্ত্রের জোর এই ভৈরব শ্রীমূর্তির ক্ষুধার কাছে তুচ্ছ তান্ত্রিক। হে কুটুরির প্রতিটি ইট আমার প্রভুর রক্তে ভেজানো। তুই আমায় তাড়াবি? আমি তোকে আর তোর ওই পাপিষ্ট ব্রাহ্মণকে এইখানেই জীবন্ত কবর দেব। ঠাকুর রক্ষে করুন, ওই দেখুন মাটির তলা থেকে হাত বেরোচ্ছে। পচা গলা হাতগুলো আমাদের পা চেপে ধরেছে। ঠাকুর, আমি তো আর সইতে পারছি না। পাণ্ডেজি, স্থির হয়ে দাঁড়ান, নড়বেন না। জপমালার উপর বিশ্বাস রাখুন। ওগুলো মায়া, কিন্তু ওতে ভয় পেলেই ওরা সত্যি হয়ে আপনার রক্ত শুষে নেবে। পিশাচটাকে আমি বাঁধছি। আপনি শুধু মশালটা ভৈরবশ্রী মূর্তির পায়ের কাছে নামিয়ে রাখুন। সে কি কথা? মূর্তির কাছে যাব? ওই রাক্ষসের ছায়াটা যে মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, ওর নিঃশ্বাস আগুনের মতো গরম লাগছে ঠাকুর। পিশাচ আত্মা হঠাৎ পাণ্ডের দিকে ঘুরে লিকলিকে হাত বাড়িয়ে বলল, আয় আয় রে বামুন, তোর পূর্বপুরুষরা এই বাড়ির গোলাম ছিল। তুইও আজ আমার গোলাম হবি। তোর তাজা রক্ত দিয়ে আজ 150 বছরের উপোস মেটাবো। থাম অব্রহ্মণং! আমার সামনে দাঁড়িয়ে একজন যজ্ঞকারী ব্রাহ্মণের গায়ে হাত দেওয়ার স্পর্ধা তোর কি করে হয়? আমি ঝোলা থেকে এক মুঠো সিঁদুর মাখা সর্ষে বের করে পিশাচের দিকে ছুঁড়ে দিলাম। প্রতিটি সর্ষের দানা পিশাচের গায়ে লাগা মাত্রই সেখান থেকে আগুনের ফুলকি বেরোতে লাগলো। আহ, পুড়ছি তান্ত্রিক। তুই এই অনর্থ করিস না। ভৈরব শ্রী জাগলে তুইও বাঁচবি না। ওই বিধবার অভিশাপ তোকেও ছাড়বে না। পাণ্ডেজি, এখন মশালটা ওই মূর্তির ঠিক বাঁ চোখের নিচে ধরুন। ওখানে একটা ফাটল আছে, ওটাই এই অপশক্তির প্রাণ কেন্দ্র। দ্রুত! পাণ্ডে মরণপণ সাহস বুকে বেঁধে মশালের শিখাটা মূর্তির দিকে এগিয়ে নিয়ে গেল। জয় মা কালী, রক্ষা করো মা। তারপর কি হলো ঠাকুরমশাই? পাণ্ডে কি পারলো? ঠাকুরমশাই হুকোর কলকাতা নামিয়ে রেখে একটু চুপ করলেন। তারপর বললেন, পাণ্ডে যেই মশালটা মূর্তির ফাটলের কাছে ধরল, অমনি সারা কুঠুরিটা যেন আর্তনাদ করে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা অঘটন ঘটল। পিশাচটা হঠাৎ অদৃশ্য হয়ে গিয়ে আমার পিছনে আবির্ভূত হলো। ওর ঠান্ডা হাড়ের মতো আঙুলগুলো আমার ঘাড়ের চারপাশে চেপে বসলো। আমার 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 নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পিশাচ আত্মা আমার কানের কাছে ফিসফিস করে বলল, মরণকে বরণ কর তান্ত্রিক। তুই একা যাবি না, তোর সাথে
এই মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষাও চিতার আগুনে পড়বে। পাণ্ডেজি, পাণ্ডেজি, শাবলটা মূর্তির বুকে আঘাত করুন, দেরি করবেন না। ঠাকুর, আপনার প্রাণ থাকতে আমি হার মানবো না। এই নেই নেই মহাকাল মূর্তিটা। পাণ্ডে হাতের ভারী শাবলটা নিয়ে সর্বশক্তি দিয়ে ভৈরব শ্রীমূর্তির মাঝ বরাবর আঘাত করল। একটা বিকট শব্দ হলো, যেন কোনো পাহাড় ভেঙে পড়ল। মূর্তির ভিতর থেকে ফিনকি দিয়ে কালো আলকাত্রার মতো তরল বেরোতে লাগলো, আর সেই সাথে বেরোতে লাগলো শত শত অতৃপ্ত আত্মার আর্তনাদ। না, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। মুক্তি, মুক্তি পেলাম না। ঘরটা তখন দুলছে, ওপর থেকে চাঙড় খসে পড়ছে। আমি দেখলাম মূর্তির ভিতর থেকে সেই বিধবার ছায়াটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার চোখে আর ঘৃণা নেই, আছে এক অসীম শান্তি। সে একবার আমার দিকে তাকালো, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। ঠাকুর, আর দেরি নয়, দেওয়াল ধসে পড়ছে, পালান। ঠাকুরমশাই গল্প থামিয়ে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকালেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা কোনো মতে প্রাণ নিয়ে বেরিয়ে এসেছিলাম। পিছনে তাকিয়ে দেখি সেই অশ্বত্থ গাছ শুদ্ধ গোটা ঘরটা মাটির নিচে দেবে গেছে। অশুভ শক্তি চিরকালের মতো চাপা পড়ে গেল। কিন্তু সেই মূর্তির ভিতর থেকে যে কালো তরল বেরোচ্ছিল, ওটা কি ছিল ঠাকুরমশাই? ওটা শুধু তরল ছিল না, ওটা ছিল ১৫০ বছরের জমাট বাঁধা পাপ আর একজন তান্ত্রিকের করা জঘন্য সব ক্রিয়ার অবশেষ। ওই কালো রক্ত আসলে সেই সব মানুষের অভিশাপ যাদের এই মূর্তির সামনে বলি দেওয়া হয়েছিল। ওটা যখন ফেটে বেরোলো, তখনই এই বাড়ির উপর থেকে অভিশাপের ভারটা চিরতরে নেমে গেল। কিন্তু ঠাকুরমশাই, ওই পিশাচটার কি হলো? ও কি তবে সেই কালো রক্তের সাথেই নিঃশেষ হয়ে গেল? পিশাচরা সহজে মরে না, তবে ওই আধারটা অর্থাৎ ভৈরবশ্রী মূর্তিটা চূর্ণ হতেই ওর থাকার জায়গা চলে গেল। ভৈরব শ্রী মূর্তিকে যখন সেই তান্ত্রিক অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা শুরু করেছিল, তখনই ওই অতৃপ্ত আত্মাটা ওখানে বাসা বেঁধেছিল। আধার ধ্বংস হতেই ও আবার মহাকাশের অসীম শূন্যতায় মিলিয়ে গেল। অবনীবাবু কি বললেন সব শুনে? উনি কি বিশ্বাস করলেন? অবনীকে সবটা বলতে পারিনি, ও তো ভয়ে নীল হয়ে গিয়েছিল। শুধু দেখেছে আমরা ধুলো কাদা আর রক্ত মেখে ধ্বংসস্তূপ থেকে ফিরে আসছি। তবে আশ্চর্যের বিষয় কি জানো? পরদিন সকালে দেখা গেল সেই অশ্বত্থ গাছটা, যার ঝুরি নামা শিকড়গুলো দেওয়ালে আঁকড়ে ছিল, সেটা রাতারাতি শুকিয়ে কাঠ হয়ে গেছে। এক ফোঁটা রস নেই তাতে। আর রামশরণ পাণ্ডে, উনি ঠিক ছিলেন তো? পাণ্ডেজি সেদিন অসীম সাহস দেখিয়েছিল। ওই বিভৎসতা ওর মস্তিষ্কের উপর বড় গভীর ছাপ ফেলেছিল বিভূতি। সব শেষে মূর্তির ভিতর থেকে যখন ধোয়ার মতো সেই নারী মূর্তি বেরিয়ে এলো, তার চোখে আমি কৃতজ্ঞতা দেখেছিলাম। সে মুক্তি চেয়েছিল, কিন্তু মূর্তির বন্ধনে আটকা পড়ে পিশাচের ক্রীড়নক হয়েছিল। সেই রাতে সে মুক্তি পেল, আর মুক্তি পেল অবনীবাবুর সেই পুরনো ভিটে। এখন কি সেই বাড়ি আছে? না, কয়েক বছর আগেই ওটা পুরোপুরি ধসে পড়েছে। এখন সেখানে কেবল আগাছার জঙ্গল। কিন্তু আজও অমাবস্যার রাতে যদি কেউ ওই ধ্বংসস্তূপের পাশ দিয়ে যায়, লোকে বলে তারা নাকি একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনতে পায়।
তবে সেটা ভয়ের নয়, সেটা বড় শান্তির। না, রাত অনেক হলো, এবার তোমরা বাড়ি যাও। অন্ধকারে রাস্তা, সাবধানে যেও। মনে রেখো, ভক্তি আর সাহস থাকলে কোনো পিশাচই মানুষের অনিষ্ট করতে পারে না। আসি ঠাকুরমশাই, আপনার এই গল্প আমি কোনো দিনও ভুলব না। মনে রাখা বা ভুলে যাওয়া সবটাই তাঁর ইচ্ছা। মঙ্গল হোক তোমাদের। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।